নমস্কার, আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত। আপনারা সকলেই জানেন ৪ঠা মে বাংলার বিধানসভার ফল বেরিয়েছে। বাংলার মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছে এবং বাংলায় পরিবর্তন হয়েছে। আগামী ৯ই মে নতুন সরকার গঠন হবে বাংলায়। আমি আমার পরিবারের সুরক্ষার জন্য, আমার সার্ভাইভালের জন্য দলের মুখপাত্র হওয়ার সুবাদে বিজেপির অনেকের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, যারা এখন সবাই বিধায়ক হয়েছে তাদেরকে আমি ফোন করি। কিসের জন্য ফোন করি? নিজের এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য। এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যে বিজেপির এত ব্যস্ততা, ৯ তারিখ তাদের শপথ গ্রহণ, প্রতিটি বিজেপির বিধায়ক যাদের আমি ফোন করেছি তারা দুটো রিংয়ের মধ্যে আমার ফোন ধরেছে। নাম্বার 1, বিজেপির দিল্লির শীর্ষ নেতৃত্ব এবং বিজেপির বাংলার শীর্ষ নেতৃত্ব আমাকে ওপেনলি বলেছে, তুমি বুক ফুলিয়ে তৃণমূল কংগ্রেস করো, তোমার পরিবারের ওপরে কোনো আঁচ আসবে না। কারণ আমি তাদের একটাই কথা বলেছিলাম যে দাদা, আমাদের কি বাঁচার অধিকার নেই? আমরা বিরোধী দল করি, এখন আমরা তৃণমূল কংগ্রেস করি, আমি তৃণমূলের মুখপাত্র, কিন্তু আমার কি বাঁচার অধিকার নেই? আমাদের কি বেসিক সম্মানটুকু থাকবে না? আমাদের জীবন জীবিকা, আমাদের চাকরি, সেটাও কি আপনারা কেড়ে নেবেন? তাহলে বলুন আমরা সুইসাইড করে নিচ্ছি। তখন বিজেপির সর্বস্তরের দিল্লি এবং বাংলার শীর্ষস্থানীয় নেতৃত্ব, আমি তাদের নামটা নিচ্ছি না, তারা এক কথায় বলেছে, তোমার উপরে বা তোর উপরে কোনো রকম প্রবলেম হলে আমাকে ফোন করবি। এবং তারা বারংবার হোয়াটসঅ্যাপে খোঁজ পর্যন্ত নিয়েছে, কোনো প্রবলেম হয়নি তো? এটা যদি আমি না বলি আমি পাপ করব। তারা আমাকে স্পষ্ট বলেছে, রিজু তুই যা করেছিস, যা ভাষণবাজি করেছিস, যা ডায়লগবাজি করেছিস, কর্মীদের মনে তোর জন্য রাগ আছে, কিন্তু তুই দলের মুখপাত্র হয়ে করেছিস। তুই কারুর বেআইনি ভাবে জোর খাটিয়ে জমি কেড়ে নিসনি, বাড়ি দখল করে নিসনি, কারুর বাড়ির মা বোনের গায়ে হাত দিসনি, কাউকে মারধর করিসনি আমাদের কোনো কর্মীকে না। তুই কোনোদিন ফলস কেস দিয়ে কাউকে থানায় ঢুকিয়েছিস, জেল খাটিয়েছিস। সেই জন্য আমরা কথা দিচ্ছি, তোর বা তোর পরিবারের ওপরে কোনো আঁচ লাগবে না। এবং আমি আজকে বলছি, এই ৬ তারিখ দুপুর ৩টের সময় আমার বাড়িতে একটা পাথর পর্যন্ত, কেন একটা পাথরের কোনা পর্যন্ত কেউ মারেনি। নমস্কার দর্শক, গতকাল এইসব বলেছেন টিএমসির এই মুখপাত্র রিজু দত্ত। একটা লম্বা বক্তব্য দেখছিলাম, ১৫-১৬ মিনিট। আমি জাস্ট খানিকটা অংশ শোনালাম। কি বুঝছেন? কেন বলছেন এইসব? কেন এত নরম সুর? উনি এইভাবে কথা বলেন, এতটা সৌজন্য, এতটা এইরকমভাবে কথা বলেন। বিজেপিকে উনি কিভাবে দাগতেন, কিভাবে বলতেন। আর আজকে হঠাৎ করে বিজেপির লোকজনদের সঙ্গে ওনার নাকি সব যোগাযোগ হয়েছে, তারা আশ্বাস দিয়েছেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখছেন, কোনো ইট পড়েনি, পাটকেল পড়েনি, এত ভালো হয়ে গেলেন বিজেপির সব লোকেরা। কি ব্যাপার? সত্যি সব যোগাযোগ হয়েছে? সত্যিই দিল্লি বেঙ্গলের শীর্ষস্থানীয় যারা সব যোগাযোগ করেছেন? বিরাট যোগাযোগ তো দেখছি, বিরাট যোগাযোগ। আর এদিকে তো বিজেপির একেবারে সব উদ্ধার করে দিচ্ছিলেন। হ্যাঁ, এরকম বলেছেন বিজেপির লোকেরা যে তুই তো কিছু করিসনি, মারিসনি, জমি দখল করিসনি, কাউকে মিথ্যা কেস দিয়ে জেলবন্দি করিসনি, এইসব বলেছেন বিজেপির উপরের নেতারা। কে তারা? কে কারা? নামটা বলতেই পারতেন, একটু শুনতাম। শোনার পরে ফোন নাম্বারটা জোগাড় করে আমরাও তাকে ফোন করতাম যে তাই নাকি রিজু দত্ত কিছুই অন্যায় করেননি। অন্য দেখুন, জবরদখল এইসব মানে জায়গা জমি, সেটা তো প্রমাণ লাগবে এক্ষুনি, এটা হয়তো আমরা এক্ষুনি বলতে পারবো না। মিথ্যা কেস দিয়ে কাউকে ঢোকানো নেই, জেলবন্দি করার নেই উনি। আপনারা জেনে গেছেন। আমি প্রশ্ন করতাম যারা বলেছেন এই কথাগুলো, কে বলেছেন, কারা বলেছেন, প্রশ্ন করতাম। এই জন্যই করতাম, প্রমাণ দিয়ে। এই প্রমাণটা আছে আমার কাছে, প্রমাণটা হাতে রেখে আমি বলতাম। রিজু দত্ত নিজে পোস্ট করেছিলেন, নিজে, যে আমি অভিযোগ করেছি এই ব্যক্তির বিরুদ্ধে, রোদ্দুর রয়, মনে আছে?
মমতা ব্যানার্জির সম্পর্কে উনি যেভাবে কথা বলেছিলেন, তো সেই জন্য তার বিরুদ্ধে কেস করা হয়েছিল এবং তাকে রাতারাতি ধরে নিয়ে চলে আসা হয়েছিল, বেশ কিছুদিন জেলবন্দি করা হয়েছিল, বেশ কিছুদিন। রদ্দুই রায়ের নাম্বার পেলে আমি তো এই সময় ফোন করতাম। নাম্বার যদি কারো কাছে থাকে দর্শক একটু দেবেন তো, আমি একটু কথা বলবো আরও ওনাকে দিয়ে, মানে ওনার কাছ থেকে আরও মানে ক্রস ভেরিফিকেশন যে বিষয়টা করব। নাম্বার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন তো। তো উনি মানে উনি তো বলবেনই, কিন্তু উনি তো নিজেই বলেছেন, ঋজু দত্ত নিজেই তো পোস্ট করেছেন যে আমি এরকম করিয়েছি অ্যাকশনের ব্যাপারটা, এবং এটা দেখুন পুরো কপিটা, নিচে দেখুন ঋজু দত্ত। তাহলে যিনি এই রকম কেস টেস দিয়ে একটা কোথাও কিছু কমেন্ট করেছেন, যেমন হয় আর কি, শাসকের অত্যাচারিত সবাই তো সেটা তাকে সতর্ক করতেই পারতেন, এরকম কেন বলবেন, কিন্তু সেটা না করে পুলিশ দিয়ে তুলিয়ে এনে বন্দি করে রাখা, আরও কেস ট্যাগ করার চেষ্টা, কত কি হয়েছিল, এখন ন্যাকামি সাজছেন আমি কাউকে কেস দিইনি। আমার তো মনে হয় আমার নামেও মনে হচ্ছে একটা কিছু হয়েছিল, অনেকের নামে কেস করেছেন। এ তো দলের নেতা, আইটি সেল সব বিরাট অ্যাক্টিভ নেতা ছিলেন, তো এখন বলছেন আমি কাউকে জেলবন্দি করিনি, মিথ্যা কেস দিয়ে সে করিনি। তা আপনি এই তো কেস করেছেন, লোকজনের নামে। আর মুখপাত্র কিসের মুখপাত্র তো আরও অনেকে থাকেন। তো আপনি কি মুখপাত্র ছিলেন? আপনার যে কথা সেগুলো ঠিকঠাক ছিল? আপনার এত ভয় কিসের হয়ে গেল? যখন আপনি এত স্বচ্ছ সুন্দর ভাবে কথা বলতেন, মানে এই যে দাবিগুলো করছেন, তাহলে এত ভয় কিসের? ভয়ে কাঁপছেন কেন আপনি? আবার এদিকে তেল মারছেন, বিজেপির লোকেদের প্রশংসা করছেন, মানেটা কি? আদৌ কথা হয়েছে তো, নাকি ওইসব বলে টলে একটা বাজারে মার্কেট তৈরি করছেন যাতে করে বিজেপির লোকেরা বাড়ির সামনে না চলে আসেন? সেই জন্যে আমি দেখলাম আপনি বলেছেন যে কিছু লোক রাতের বেলা খিস্তি দিয়ে গেছেন। আবার আপনি এটাও বলেছেন যে ওরা বিজেপির লোক না, ওরা তৃণমূল থেকে যাওয়ার লোক, বিজেপির লোক ওরা খুব ভালো লোক। এই যে বিজেপিকে এত ভালো বলে করা, বুঝতে পারছি আপনার মানে চালাকিটা বুঝতে পারছি। জানি না কি আতঙ্কে ভুগছেন, তার মধ্যে ওই আতঙ্কটাও এখন এসেছে কি না, যেভাবে আপনি হুঁশিয়ারি দিয়েছিলেন ইউপি থেকে আসা আইপিএস অজয় পাল শর্মা যখন ফলতাতে রেড করছিলেন, তার সম্পর্কে আপনি যে ধরনের হুমকিটা দিয়েছিলেন, এখন সেই আতঙ্কটাও ঢুকেছে কি না যে ওনার সম্পর্কে যা বলেছি, যেখানেই থাকবেন খুঁজে বের করে নেবো, বিজেপির মালিক যাদের কথাই শুনে চলছেন কেউ বাঁচাতে পারবেন না, দেখবো কত বাঁচাতে পারে। জানি না সেই আতঙ্কটা আবার মানে ওখান থেকে একটা আতঙ্ক ঢুকেছে কি না যে যা বলেছি এবার যদি অ্যাকশন হয়ে যায়, ফলে একদিকে বিজেপির এখানকার তরফ থেকে মার, আর অন্যদিকে আইপিএস সম্পর্কে বলা যদি ওটারও কেস টেস হয়ে যায় কোনোভাবে, বা অন্য কোনো রকম ব্যবস্থা হয়ে যায়, সেই আতঙ্কেও রয়েছেন কিনা। আর সেই জন্যই এখন বিজেপির সঙ্গে এত ভাব দেখাচ্ছেন কিনা বা সেটিং করার চেষ্টা করছেন কিনা প্রশ্ন তৈরি হচ্ছে। আমি দর্শক এই যে অজয় পাল শর্মা ফলতাতে ওই জাহাঙ্গীর খানের গড়েতে গিয়ে যেভাবে উনি বিষয়টাকে দেখার চেষ্টা করছিলেন, তো সেটার পরে এই ঋজু দত্ত কীভাবে কথা বলেছিলেন আমি দর্শক একটু আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন যে এখন উনি ভেজা বেড়াল হয়ে যাচ্ছেন, ভাজা মাছ উল্টে খেতে জানেন না এমন ভাব দেখাচ্ছেন, মুখপাত্রের ভূমিকা পালন করেছি এরকম বলে নিজের সব দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছেন, বিজেপির লোকেদের কাছে ভালো হতে চাইছেন। কিন্তু এই ঋজু দত্ত রেজাল্টের আগে পর্যন্ত কিভাবে, কি ভাষাতে, কি ভঙ্গিতে কথা বলতেন, ওই আইপিএস সম্পর্কে ওনার যে হুঁশিয়ারিটা ছিল, আমি দর্শক একটু শোনাই, তাহলেই বুঝতে পারবেন। पर मैं साफ भाषा में अजय पाल शर्मा जी को एक चीज बताना चाहता हूं, आपके ऊपर हमारी नजर है। आप जो ये गैर कानूनी काम कर रहे हैं, ये जो रात के अंधेरे में रेड्स कर रहे हैं, ये जो महिलाओं के साथ अश्लील व्यवहार कर रहे हैं, ये जो डायमंड हार्बर के लोगों को धमका रहे हैं, चमका रहे हैं, ये जो असंवैधानिक काम आप कर रहे हैं अपने बीजेपी के मालिकों के निर्देश पे, मैं आपको इतना बता देना चाहता हूं, 4 तारीख रिजल्ट निकलने के बाद आप जहां भी भाग जाएं, आप छुप नहीं पाएंगे। आपको ऐसा लगता होगा कि हम एक दूसरे राज्य से आए हैं, वहां पर हम चले जाएंगे और मेरा बीजेपी का मालिक मुझे बचा लेगा। मैं आपको सीधी तौर पे यह कहना चाहता हूं कि आपके खिलाफ एफआईआर होगा, आपके खिलाफ चार्जशीट होगा,
और आपको घसीट के कोर्ट में लाया जाएगा, जहां पर कानून सख्त से सख्त कार्रवाई आपके खिलाफ करेगी। कोई राज्य, कोई बीजेपी का मालिक आपको बचा नहीं पाएगा। আচ্ছা, এই ভাষণটা শুনেছেন? ওই যে উনি যেসব বিজেপির নেতাদের সঙ্গে কথা বলছেন সেই নেতারা শুনেছেন উনি যে ভাষণটা দিয়েছিলেন? এটা মুখপাত্রের ভূমিকা ছিল? এটা মুখপাত্রের বক্তব্য? এটা একজন আইপিএস, তিনি তার এসে কাজ করছেন, তার যেভাবে মানে এলাকা ঠিক রাখতে গেলে যেখানে যেভাবে হুমকি দিতে হয়, মানে একটু ভয় ধরাতে হয়, মারার থেকেও ফোঁস করাটা অনেক বেশি কাজের। তো সেটা উনি করেছেন এলাকাকে শান্ত রাখার জন্য, এবং দেখেছেন তারপরে মানুষ ওখান থেকে বের হতে পেরেছিলেন অনেকটাই, যদিও পরে আবার কারচুপি আরও করার চেষ্টা হয়েছিল, ধরা পড়ে গিয়ে ভোটটাই বাতিল হয়েছে। তো তাকে এই রকম কথা বলছেন, যেখানে আপনি চলে যাবেন খুঁজে নিয়ে চলে আসবো, বের করে নিয়ে আসবো, আপনাদের কোনো মালিক, বিজেপির মালিক বাঁচাতে পারবে না। তো যিনি এইভাবে কথাগুলো বলেছেন তাকে বিজেপির কোন নেতা বলেছেন যে তুই তো এমন কিছু করিসনি, তুই তো মুখপাত্রের ভূমিকা পালন করেছিস? মুখপাত্রের একটা ভূমিকা ছিল, তো ক্রাইম করা হয়েছে, হুমকি হুঁশিয়ারি আইপিএসদেরকে দেওয়া হয়েছে, এটা 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 মুখপাত্রের কাজ? এটা মুখপাত্রের কাজ? অজয় পাল শর্মা এখানে কি করেছেন? অন্যায় কাজ কি করেছেন? কোথায় মহিলাদের উপরে কি করেছেন? আমরা সবাই তো দেখেছি তো মিডিয়াতে। বরং তিনি প্রশংসা কুড়িয়েছেন যেভাবে উনি কাজ করে গেছেন। এলাকার মানুষের তো কোনো অভিযোগ ছিল না, তো কোনো অভিযোগ ছিল না। ওই জাহাঙ্গীর খান তার বাহিনীর অভিযোগ থাকতে পারে, আর আপনাদের অভিযোগ থাকতে পারে। অজয় পাল শর্মার সম্পর্কে তো বাংলার মানুষের তো কোনো অভিযোগ ছিল না। তাকে আপনি ওইভাবে শাসিয়েছেন, দেখে নেবো, খুঁজে বের করে নেবো 4 তারিখের পরে, আর 4 তারিখের পরে নিজেই গর্ত খুঁজছেন কোথায় ঢুকবো, আবার ভাব করার চেষ্টা করছেন বিজেপির লোকেদের সঙ্গে। আমি জানি না বিজেপির ঝান্ডা ধরানোর চেষ্টা করছেন কিনা, ইচ্ছা আছে কিনা, সবই প্রশ্নের। মানে পিঠ বাঁচাতে গেলে যে কত রকমের কি অভিনয় করতে হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। আর আপনার সঙ্গে যদি যোগাযোগ হয়েই থাকে বিজেপির লোকেদের, তো ভালো কথা। তো প্রকাশ্যে আসার কি আছে? প্রকাশ্যে এইসব নিয়ে বলার কি আছে? এখানেই তো সন্দেহ তৈরি হচ্ছে যে আদৌ কথা হয়েছে কিনা। কথা হয়েছে যখন নজর রাখছে অমুক তমুক, ভালো। আপনাকে কি বলতে বলা হয়েছে যে আপনি প্রেস মিট করে বা এই করে ফেসবুকে বলুন সকলকে? বিজেপি নেতারা বলেছিলেন, তো আপনি এসব নিয়ে বলতে এসছেন কেন? যখন আপনার সঙ্গে গোপনে কথা হয়েছে, যখন দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ, বাপরে বাপ, বিরাট লম্বা হাত তো। মানে সবাই দিল্লি দেখিয়ে দিচ্ছেন, সুতরাং দিল্লির সঙ্গে আমার যোগাযোগ আছে, সুতরাং আমার কাছে এখানে কেউ ঘেঁষো না, মানে এই টাইপের একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি। আমি জানি না বিজেপির যাদের নাম বলছেন, প্রথম কথা আদৌ এই কথাগুলো সত্য কিনা, আর পরবর্তী সময়েও বিজেপির নেতারা সত্যি এর কথাগুলোকে গুরুত্ব দেবেন কিনা। যদি এই সব লোকেদের কথাকে গুরুত্ব দেন বিজেপির লোকেরা, তাহলে যারা পরিবর্তন আনলেন এদের অপশাসনের কারণে, তাদের সঙ্গে প্রতারণা করা হবে, এটুকু বলতে পারে, প্রতারণা করা হবে। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।